গল্পের সুর চ্যানেলে এখন আপনারা শুনবেন গজেন্দ্র কুমার মিত্রের লিখে একটি ছোট গল্প ছায়ার মায়া। আর গল্প পাঠে আমি আপনাদের সাথে থাকব রোমানা নূপুর। কলকাতার জল কিছুতেই সহ্য হচ্ছে না। স্থির করলুম কয়েকদিন কোথাও ঘুরে আসব। ভায়া পরামর্শ দিলেন, বিন্ধ্যাচল তো তোমাকে বেশ স্যুট করে, সেখানেই কেন যাও না? কথাটা মন্দ লাগলো না, কিন্তু বিন্ধ্যাচলে যে বাড়িতে প্রত্যেকবার যাই সেটাতে ইলেকট্রিসিটি নেই। এই পচা গরমে পাখা ছাড়া চলবে না। ভেবে চিনতে পান্ডাকে চিঠি লিখলুম, বিজলি আছে এমন বাড়ি ঠিক করো, গিয়ে পাখা ভাড়া করা যাবে। 7 দিন পরে পান্ডার কাছ থেকে উত্তর পেলুম, বাবুজি যেমনটি চাইছেন ঠিক তেমনটি পাওয়া গেছে মির্জাপুর শহরে, গঙ্গার উপর। বিজলি তো আছেই, আলো পাংখা সব লাগানোই আছে। সাহেবের বাড়ি, ফার্নিচার ভি সব আছে, কোনো তকলিফ হবে না। বাবুজি এসে পৌঁছলেই হয়। কেরা ভি বহুত সস্তা, মোটে 30 রুপয়া। এ যেন মেঘনা চাইতে জল। দিলুম টেলিগ্রাফ মনি অর্ডারে 30টি টাকা পাঠিয়ে। তারপর এক শুভ দিন দেখে ট্রেনে চড়ে বসলুম। সঙ্গে রইল এক ঠাকুর, একটি চাকর এবং ভাগ্নি জামাই হরিদাস। হরিদাস অফিস থেকে 1 মাসের ছুটি নিয়ে বাড়িতে বসেছিল। প্রস্তাবটা করতেই রাজি হয়ে গেল। একটি সঙ্গী পেয়ে আমিও বেঁচে গেলুম। হরিদাস সিগারেট খায় না, সুতরাং মামা শ্বশুরের সঙ্গে যেতে তার আপত্তি নেই। পৌঁছে দেখলুম সে এক বিরাট কাণ্ড। কতকালের প্রকাণ্ড বাড়ি, উঁচু পাঁচিল ঘেরা বাগানের ভেতর দোতলা মস্ত বাড়ি। কিন্তু সে দোতলা 4 তলা সমান। এক একটি তলা বোধহয় 20 ফুট উঁচু, কিংবা আরও বেশি। বাড়িটার সবই বড় বড়। ঢালাই লোহার ফটক দুটো যেন দৈত্যপুরীর কপাট। বিপুল সিঁড়ি, দরজা জানালাগুলো 10 ফুট করে উঁচু। এক একটা ঘর 20 ফুট লম্বা, 16 ফুট চওড়া। নিচের তলায় খান 5 ঘর, ওপর তলায় খান 3। এছাড়া নিচে ভেতর দিকে চাকর বাকরদের জন্য আউট হাউস আছে, সেখানেও সার সার ঘর। সবগুলো খোলা হাহা করছে। ভেতরে জমে ওঠা জঙ্গলের গাদায় গাছ গজিয়ে গেছে সেসব ঘরে। এত বড় বাড়িটার মোটে 30 টাকা ভাড়া। পাণ্ডেজিকে জিজ্ঞাসা করলুম। তিনি একটু তাচ্ছিল্যের সঙ্গে উত্তর দিলেন যে এখানে কে আর অত টাকা দিয়ে ভাড়া নিচ্ছে, যে আসে তারই 2-1টা ঘর দরকার হয়, কাজেই ভাড়া কমাতে হয়। ভাড়াটে যদি আরও আসে তাহলে তাদের নিচের তলায় বসিয়ে দেবেন। আমাদের জন্য উপর তলা তিনি ধুয়ে সাফ করিয়ে রেখেছেন, নিচের তলাও ঝাড়ু দেওয়া আছে, কিন্তু আমাদের তো আর দরকার হবে না। উপরতলায় পৌঁছে বেশ আনন্দ হলো। বড় বড় ঘর, তাতে দামি মেহগুনি খাট, গদি পাতা, পাখা আছে, আলো আছে, ওয়ার্ড্রোব, দাঁড়া আয়না, টেবিল চেয়ার। বাথরুমে সাহেবি প্রথা, বাথটব অবধি আছে। কার বাড়ি এটা পান্ডিজি? হরিদাস প্রশ্ন করল। বাড়ি তো বাবুজি এক সাহেবের। পান্ডিজি সবিস্তারে বললেন যে আগে এখানে নীলকুঠির এক সাহেব থাকত, তারপর তার ছেলের কাছ থেকে কেনে আরেক সাহেব। ওর ছিল কার্পেট গালিচার কারবার। সে আবার নতুন করে বাড়িটাকে তৈরি করে। তারপর বিহারে যেবার ভূকম্প হয়, সাহেবের বিবি ছেলে মেয়ে সে সময় সব ছিল ওর শ্বশুর বাড়ি মজফ্ফরপুরে। 1 মিনিটে সব খতম। সেই খবর পেয়ে সাহেব ছুটল সেখানে, আর ফিরল না। ওখান থেকে সোজা বিলেত চলে গেল। পান্ডিজি বললেন, এই বাড়ির আউর এই কারবারে জিম্মেদারি দিয়ে গেল ওর ভাতিজাকে। সে সাহেবের বহুত ভারী কারবার আছে, ইলাহাবাদে, জৌনপুরে, চুনারে।
সে বাড়ি নিয়ে কি করবে? এখানের চাবি দিয়ে রেখেছে পুলিশের দারোগার কাছে। কেউ কিরায়ামে নেয় তো দেয়, নইলে পড়েই থাকে। মোটামুটি বাড়িটা ভালোই। চারধারে বিস্তৃত বারান্দা, ইজি চেয়ার আছে, বসে বসে গঙ্গা দেখার খুব সুবিধা। আমি তো তখনই বসে পড়লুম। হরিদাস আর পান্ডা মিলে বাজার হাট করল। একটা স্থানীয় চাকরও ঠিক হলো জল তোলার জন্য। কলকাতার বাবু চাকর এই সিঁড়ি ভেঙে জল তুলতে পারবে না। এক কথায় গৃহস্থালি পেতে বসা গেল। রাত্রে খাওয়া দাওয়ার পর শুয়েছি সকাল করেই, কিন্তু ঘুম আসছে না। তার প্রথম কারণ, দুপুরে একটু দিবানিদ্রা হয়েছে। তার উপর শুয়েছি রাত 9টায়। কলকাতায় তখন সন্ধ্যা রাত। রাত 12টার কম বাড়িতে কোনোদিনই শোয়া হয় না, সুতরাং ঘুম আসাটাই বিচিত্র। তার উপর অসহ্য গুমট। পাখাগুলো বহুদিনের অব্যবহারে প্রায় অচল হয়ে উঠেছে। তেল যে তাতে কতকাল পড়েনি তার ঠিক নেই। কাজে পাখা ঘুরছে মন্থরতম গতিতে। তাতে কিছু ক্যাচ ক্যাচ আওয়াজ হলেও হাওয়া হচ্ছে না কিছু মাত্র। ঘামে এখনই মাথার বালিশ ভিজে উঠেছে। শুধু এপাশ ওপাশ করছি। সবচেয়ে বিপদেই হরিদাস দিব্যি নাক ডাকে ঘুমোচ্ছে। এটা আরও অসহ্য। আপনার ঘুম হচ্ছে না, অথচ পাশেই একজনের নাকের ডাক নিয়মিত ছন্দে গর্জন করে চলেছে। এ কতক্ষণ সহ্য করতে পারেন? বিরক্ত হয়ে উঠে বসলুম। বাইরে যাকে বলে নিশ্চিম অন্ধকার। কালো মেঘের স্তূপ ঝুঁকে পড়েছে গঙ্গার উপর, ফলে গঙ্গার জলও কালো হয়ে উঠেছে। সবটা জড়িয়ে একটা একাকার কালিমা। সামান্য হাওয়াও নেই কোথাও। ওপরের 3টে ঘরের এক প্রান্তের ঘরটা আমরা নিয়েছিলুম, আর এক প্রান্তের ঘরে ছিল ঠাকুর ও চাকর। মাঝের ঘরটা খালিই পড়েছিল। একেবারে খালি নয় ঠিক, বাক্স, সুটকেস ইত্যাদি মালপত্রগুলো রাখা হয়েছিল। কিন্তু এ ঘর থেকে ও ঘর অবধি মাঝের দরজাগুলো খোলাই ছিল। ফলে ওপাশের ঘর থেকে ঠাকুরদের নিয়মিত নিঃশ্বাস পড়ার শব্দ নিস্তব্ধ আবহাওয়া ভেদ করে এখানে এসে পৌঁছচ্ছিল। এক কথায় সবাই ঘুমোচ্ছে, আমি ছাড়া। বিরক্তিতে মন ভরে গেল। স্লিপিং ট্যাবলেট বা ঘুমের বড়ি সঙ্গেই আছে অবশ্য। কলকাতাতে তো ওটি নিত্যসঙ্গী, কিন্তু এখানে ওটা ব্যবহার করব না প্রতিজ্ঞা করেছিলুম। সে প্রতিজ্ঞা আর রাখা গেল না দেখছি। এমন করে জেগে থাকার জন্য এখানে আসিনি। বালিশের নিচ থেকে হাতড়ে ট্যাবলেটের শিশিটা বার করলুম। জল পাশে আছে টুলের উপর। কিন্তু বাড়িটা বার করে নিয়ে জলের গ্লাসের দিকে হাত বাড়াবো, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার ঘটল। মাঝের দুটো কমিউনিকেটিং দড়ি খোলা ছিল সম্পূর্ণ। হঠাৎ সেই 4খানা পাল্লা বিরাট শব্দে বন্ধ হয়ে গেল এবং এক মুহূর্ত পরেই আবার নিঃশব্দে খুলে গেল। কিরকম হলো? কোথাও এক বিন্দু বাতাস নেই। গঙ্গার বুকে জমাট মেঘ, গাছের পাতার ডগাটুকু পর্যন্ত কাঁপছে না। তাছাড়া মাঝের ঘরটার বাইরের দিকের, অর্থাৎ দালান এবং বারান্দা দুদিকেরই কপাট বন্ধ। হাওয়া তো কোথাও থেকে আসবার কথা নয়, হাওয়া নেইও। তবে বন্ধ হলো কোথা থেকে? বন্ধ করল কে? সে প্রচণ্ড আওয়াজে সকলেরই ঘুম ভেঙে গেছে। হরিদাস ঘুমের ঘোরে চোর চোর বলে লাফিয়ে উঠেছে। ওধারে ঠাকুরের কণ্ঠে বহুদিন পরে মাতৃভাষা ধ্বনিত হয়েছে, আও হেলা করো। আমি অবশ্য প্রায় সঙ্গে সঙ্গে টর্চ জেলে উঠে দাঁড়িয়েছি। ছুটে গিয়ে আলোটাও জেলে দিলুম। 15 বাতির আলো মিটমিট করতে লাগলো অত বড় ঘরটায়। কিন্তু তা হোক, সবই দেখা যাচ্ছে অন্তত। এরপর আমরা 4টি প্রাণী তন্ন তন্ন করে খুঁজলুম সব। 3টে ঘরের কাবার্ড খুলে, ওয়ার্ড্রোব খুলে খুলে দেখলুম। খাটের তলা, বাথরুম সব।
দালানের দরজা ভেতর থেকে বন্ধ। বাইরের বারান্দা বানরের ভয়ে মজবুত এক্সপেন্ডেড মেটালের জাল দিয়ে ঢাকা। কোথাও থেকে বাইরের কোনো লোক আসবার সম্ভাবনা নেই। তবে এত বড় দরজার ভারী ভারী 2 ইঞ্চি পুরো কাঠের পাল্লা বন্ধ করল কে? আবার তৎক্ষণাৎ খুললই বা কে? খুব বেশি রকম ঝড় না উঠলে এমনটা হবার কথা নয়। অথচ বাতাস তো একেবারেই নেই। আর বাতাস এলে অন্য জানলাগুলো তো বন্ধ হতে পারত। কোনো মীমাংসাই হলো না। অনেকক্ষণ ধরে গুলতানি সার হলো শুধু। আমার তরুণ জামাতা বাবাজি হুকুম করলেন ঠাকুর চাকরকে, তোরা বরং এই ঘরে এসে শো। তারা ঠিক অবশ্য অতটা করল না। আমাদের ঘরের সামনের বারান্দায় বিছানা এনে শুলো। কিন্তু পরের দিন ভোরবেলা উঠে আর সন্দেহ রইল না যে কোনো লোকই এসেছিল আগের দিন রাত্রে। কারণ আমার বাথরুমের ঠিক মাঝখানে একরাশ ময়লা বা পুরিশ। প্রথমে ভেবেছিলাম আমার মূর্তিমানটাই কেউ ঘুমের ঘোরে উঠে এ কার্য করেছে, কিন্তু তারা নানা রকম কঠিন শপথ করে অস্বীকার করল। তাছাড়া ওধারের ঘরের সঙ্গেও বাথরুম আছে। আমি বারবার সকলকে বলে দিয়েছি আমার বাথরুম যেন কেউ না ব্যবহার করে। তৎসত্ত্বেও এই কাণ্ড করবে এমন সাহস কারও নেই। তাছাড়া আমার তো সমস্ত রাত ভালো করে ঘুমই হয়নি। ওরা কেউ উঠলে আমি টের পেতুম। মনটা ভারী খারাপ হয়ে গেল। একে তো এই প্রকাণ্ড হানাবাড়িটাই এসে পর্যন্ত মনটা কেমন ভারী ভারী লাগছে। সমস্ত আবহাওয়াটাই যেন বুক চাপ। তার উপরে এসব কি কাণ্ড! সেদিন রাত্রে বাথরুমে চাবি দিয়ে দিলুম। মাঝের ঘরের দরজার কপাটগুলো ছিটকিনি দিয়ে আটকে দিলুম। সতর্কতার কোনো ত্রুটি কোথাও রইল না। সেদিন ঘুমও এসে গেল সকাল সকাল। অকস্মাৎ কিন্তু আবার সেই শব্দ, দড়াম দড়াম। চমকে ঘুম ভেঙে গেল। ছিটকিনি লাগিয়েছি আমি নিজের হাতে, মজবুত ছিটকিনি। সে খুলল কে? আজও তো হাওয়া নেই। কাল পাখাটা সামান্য ঘুরছিল, আজ সেটুকুও নেই। সন্ধ্যা থেকে অচল হয়ে রয়েছে। তবে সকলে উঠে পড়েছে ইতিমধ্যে। আজও তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু সে কতকটা কলের মতোই। কারণ সকলেই জানে যে বাইরের লোক কেউ নয়, বাইরের লোক আসবার উপায় নেই। মুখ শুকিয়ে উঠেছে আজ সকলেরই। হরিদাসের পা দুটো অল্প কাঁপছে, তা আমি আগেই লক্ষ্য করেছি। ঠাকুরের চোখে মুখে তো স্পষ্টই বিদ্রোহের ভাব। আমি বেগতিক বুঝে আগেই বললুম, মাঝের ঘরের এই দরজাগুলো বন্ধ করে দাও, আর তোমরাও এ ঘরে এসে শো। বাকি রাতটুকু কারুরই ভালো ঘুম হলো না। ভোরবেলায় উঠে পড়লুম প্রাতকৃত্য সেরে গঙ্গার ধারে বেড়াতে যাব বলে। কিন্তু বাথরুমের চাবি খুলে ভেতরে গিয়ে দেখি ঠিক আগের দিনের মতো সেই একই জায়গায় ময়লা। চাবিটা তখনও আমার হাতেই ধরা আছে, সারা রাত বালিশের তলায় ছিল। হরিদাস বলল, মামাবাবু চলুন, আজ একটা অন্য বাড়ি দেখে উঠে যাই। আমি বললুম, দেখো তুমি আমি দুজনেই সায়েন্সের ছাত্র। আমরা যদি এইভাবে সামান্য কারণে পালাই তো লোকে বলবে কি? বিজ্ঞান পাঠকে ধিক্কার দেবে যে। আমাদের এতদিনের শিক্ষা সংস্কৃতি তবে কি কাজে লাগলো? অগত্যা হরিদাস চুপ করে রইল বটে, কিন্তু মনে মনে যে খুব জোর পেল না তা তার মুখ দেখেই বুঝলুম। সন্ধ্যের পর পান্ডাজি এলেন। বাবুজি, কোই তকলিফ তো নেই হোতা হ্যায়? একটু চোটেই ছিলুম। বললুম, ঠাকুর খুব বাড়ি দিয়েছ, তোমার খুব দয়া। এখন এখান থেকে বেরোতে পারলে বাঁচি। পান্ডাজি একটু যেন কেমনভাবেই প্রথম প্রশ্নটা করেছিলেন। এখন আমার কথা শুনে তার মুখখানা বিবর্ণ হয়ে উঠল। কেউ বাবুজি, क्या बात है? ऐसा कोई डर उर तो नहीं लगता?
তৎক্ষণাৎ চেপে ধরল হরিদাস। কেন, তুমি ভয়ের কথা জিজ্ঞেস করছো কেন? কি ব্যাপার বলো তো? নেহি নেহি বাবুজি, ऐसा कोई खास बात नहीं है। আমি ভাবলো কি, এত বড় বাড়ি আছে আর বাবুদের ভি আদমি কম, ডর তো লাগতেই পারে। প্রশ্ন করলুম, ঠিক করে বলো দেখি ঠাকুর, কোনো ভয় ডর সত্যি আছে কি না? না না, কুছু না, এমন বাড়ি আপনাকে আমি দেব? বিন্ধ্যাবাসিনী জানেন আমি আপনাদের জন্য কত ভাবনা রাখি। তাহলে ঠাকুর এসব কি ব্যাপার বলো তো? খুলে বললুম ঘটনাটা। শুনতে শুনতে পান্ডা ঠাকুর একটু সরে বসলেন কাছাকাছি। সেটাও লক্ষ্য করলুম। তারপর উত্তর করলেন, নেহি নেহি বাবুজি, এসব ভ্রান্তি হ্যায়। এরকম কभी कभी होता है बाबू साहेब, लेकिन कुछ डर नहीं। गंगा माई का इलाका है, विंध्यवासिनी माता का स्थान, यहाँ कुछ डर नहीं। জয় রামজি কি। বলেই তিনি উঠে পড়লেন। হরিদাস বসতে বললেও তিনি বসলেন না। বললেন, জরুরি কাজ মনে পড়ে গেছে, বসবার উপায় নেই। তারপর আমাদের সমবেত নমস্কারান্তে আশীর্বাদের ভঙ্গিতে হাতটা তুলে জয় সীতারাম বলতে বলতে নেমে গেলেন। তখন বারান্দায় বসেছিলুম। সেদিন সন্ধেবেলায় বেশ ফুটফুটে জ্যোৎস্না উঠেছে। পরিষ্কার আলোয় দেখলুম পাণ্ডাজির পিছু পিছু কথা কইতে কইতে যাচ্ছে আমাদের চাকর হারু। ফিরে এলে এমনি অলস কৌতূহলে প্রশ্ন করলুম, তোর আবার পাণ্ডিজিকে কি দরকার হলো রে? সে হেসে বলল, আমার কেন দরকার হবে বাবু, দরকার ঠাকুর মশাইয়েরই। সিঁড়ির মুখে আমাকে পাকড়াও করলেন, বললেন, জিরাসা ফটক তক পৌঁছায় দাও, বহুত ডর লাগতা। হরিদাস তো চোটে আগুন, বলে, কাল এলে ওর টিকি কেটে ছেড়ে দেব, ভণ্ড জোচ্চোর কোথাকার, জেনে শুনে একটা ভুতুরে বাড়িতে তুলে দিয়েছে, আবার মুখের সামনে শাউখড়ি দেখো না। অতি কষ্টে তাকে ঠান্ডা করি। সেদিন রাত্রে আর দরজায় আওয়াজ হলো না, কারণ মধ্যের ঘর একেবারে বন্ধ করে শুয়েছি, দুটো দৌড়েই তালা দেওয়া। কিন্তু তবু মাঝরাতে কেন জানি না ঘুম ভেঙে গেল। উঠে প্রাকৃতিক কার্য সেরে এসে শুলুম, কিন্তু আর কিছুতেই ঘুম এলো না। ঘড়িতে দেখি রাত 2টো। এখন আর ঘুমের ওষুধ খাবার মানে হয় না। জেগেই রইলুম। একটু পরে মনে হলো দূর থেকে কি এক ধরনের সঙ্গীতের সুর ভেসে আসছে, খুব মৃদু কিন্তু অস্পষ্ট নয়। ক্রমে আরেকটু জোর হলো। কে যেন নাচছে কোথায়, ঘুঙুর পায়ে, তার সঙ্গে সারেং তবলার সঙ্গত চলছে। ভালো লাগলো খুব, কান পেতে শুনতে লাগলুম। বেশ নাচছে তালে তালে, অতি মধুর লাগলো আওয়াজটা। এত রাতে নাচ গান হচ্ছে কোথায়? বেরিয়ে বারান্দায় এলুম। শব্দটা আরো মৃদু হয়ে গেল। না, পাড়ায় কোথাও নয়। ভেতরে দালানে এসে দাঁড়াতে কিছুটা জোর হলো বরং। আরে, এ যেন মনে হচ্ছে আমাদের ভেতরের বাগানেই কোথাও নাচ গান হচ্ছে। জানলা দিয়ে উঁকি মেরে দেখলুম কেউ কোথাও নেই তো। কুয়াতলা, নিচের খোলা বাথরুম, বাঁধানো চাতাল সবই স্পষ্ট দেখা যাচ্ছে। নাচ গান তো দূরের কথা, মানুষের চিহ্ন নেই কোথাও। ওপাশের আউট হাউসগুলো তেমনি ভয়াবহ অন্ধকারের মধ্যে হা হা করছে। সেখানেও জনমানবের অস্তিত্ব নেই, থাকা সম্ভবও নয়। অথচ বেশ মনে হচ্ছে ওই নিচে থেকেই আস্তে আস্তে দালানের খিল খুলে বেরিয়ে এসে সিঁড়িতে পড়লুম। খোলা সিঁড়ি চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। একটুও ভয় হলো না তখন, শুধু কৌতূহল আর ওই মধুর শব্দের দিকে একটা অদম্য আকর্ষণ প্রবল হয়ে উঠেছে তখন। নেমে এসে বাগানে পড়লুম।
ক্রমে স্পষ্টতর হচ্ছে শব্দটা। যেন মনে হচ্ছে ওই নিম গাছের পাশের বাঁধানো চবুতারাটা থেকে শব্দটা আসছে, যেন ওইখানে নাচছে কেউ। আরও কাছে এলুম, সঙ্গীতে ডুবে যাচ্ছি। মধুর সঙ্গীত আর লঘু পায়ের নাচ, অশ্রান্ত অক্লান্ত সে নাচ, কখনো দ্রুত কখনো বিলম্বিত তার লয়, কিন্তু থামছে না কখনোই। সারেং তবলারও যেমন বিশ্রাম নেই, তেমনি ঘুঙুরেরও না। অভিভূতের মতো এগিয়ে গেলুম বাঁধানো চাতালটার কাছে। হ্যাঁ, এইখানেই তো, এই চাতালেই নাচ হচ্ছে। মনে হলো আমার সামনেই নাচছে কেউ, তাকে ছুতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না। এ কথাও ক্রমশ যেন ভুলে গেলুম। মনে হলো ওই তো ওর পেশোয়াজের প্রান্ত উঠছে আমার চোখের সামনে। ওই তো শুনতে পাচ্ছি তার দ্রুত নিঃশ্বাস পড়ার শব্দ। এমনকি আমার আশেপাশে বসে যারা তবলা ঠুকছে বা সারেং ছড়ি টানছে, তাদের ক্লান্ত দ্রুত নিঃশ্বাসও শুনতে পাচ্ছি। যেন তাদের উপস্থিতির উষ্ণতা অনুভব করছি। কতক্ষণ এইভাবে বসেছিলাম জানি না। হঠাৎ একটা কুকুর ডেকে উঠতে যেন তন্দ্রা ভেঙে গেল। এ কি, কত রাত হলো? ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 4টে বাজে। উঠে পড়লুম তাড়াতাড়ি। এখন যেন কেমন গাটা ছমছম করছে। খোলা আউট হাউসগুলোর দিকে চেয়ে মনে হলো কারা যেন ওখান থেকে তাকিয়ে আছে আমার দিকে নিঃশব্দে, হিংস্র দৃষ্টি মেলে। একরকম ছুটেই ওপরে চলে এসে দালানের দরজাটা বন্ধ করে দিলুম। চমকে উঠে হরিদাস তন্দ্রা জড়িত কণ্ঠে প্রশ্ন করল, কে? উত্তর দিলুম, কেউ না, আমি। পরের দিন সকালেও কথাটা কাউকে বললুম না। মনে মনে ঠিক করলুম সে রাত্রেও যদি ওই রকম শুনি তো এদের ডেকে শোনাবো। কিন্তু তার আগেই সন্ধ্যা রাতে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। বাড়িতে তখন কেউ ছিল না। হারুকে সঙ্গে নিয়ে হরিদাস গিয়েছিল বাজারে। ঠাকুর রান্না করছে। আমি আস্তে আস্তে নেমে এসে সেই বাঁধানো চাতালের কাছে দাঁড়ালুম। সে সময় কিছু শুনতে পাওয়া যায় কি না এটা পরীক্ষা করে দেখাই আমার ইচ্ছে ছিল, কিন্তু কিছুই শোনা গেল না, বহুক্ষণ দাঁড়িয়ে থাকা সত্ত্বেও না। শোনা কিছু গেল না বটে, কিন্তু হঠাৎ একটা ব্যাপার লক্ষ্য করলুম। আকাশ নির্মেঘ, শুক্লা চতুর্দশীর চাঁদ বেশ খানিকটা উঠে পড়েছে ইতিমধ্যেই। পরিষ্কার ফুটফুটে জ্যোৎস্না, কোথাও মেঘের কোনো চিহ্নও নেই। তবু মনে হলো যে আমার মাথায় এবং চারপাশে কিসের একটা ছায়া, যেন এক টুকরো মেঘ ঠিক আমার মাথা থেকে চাঁদের মাঝে আড়াল রচনা করে রেখেছে, অথবা একটা চাঁদোয়া কি তেরপল খাটানো হয়েছে আমার মাথার ঠিক ওপরে। অকস্মাৎ একটা দারুণ আতঙ্ক অনুভব করলুম, যা এ কদিন একদম করিনি। এমন ভয় পেয়ে গেলুম যে ভরসা করে ওপরের দিকে তাকিয়ে দেখতেও পারলুম না। অবশ্য দেখার দরকারও ছিল না, কারণ সামনে পেছনে যেদিকে তাকাচ্ছি চকচকে উজ্জ্বল জ্যোৎস্না, কোথাও মেঘ নেই। খামোখা আমারই মাথার উপর ওই মেঘটি এসে স্থির হয়ে থাকবে এ কখনো সম্ভব নয়। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছিল, পা দুটোও যেন এবার ভেঙে পড়তে চাইছিল, আর এতটুকু জোর নেই। স্মরণ করবার চেষ্টা করলুম ইষ্টমন্ত্র, সব যেন গুলিয়ে গেল। কোনো মতে সীতারাম নাম মনে এলো। অস্ফুট কণ্ঠে একবার উচ্চারণ করে 2-1 পা পিছিয়ে এলুম। ছায়াটাও সঙ্গে সঙ্গে সরে এলো। আমি আর আমার চারপাশে 3 হাত করে মাত্র স্থানের সেই ছায়া। এবার একটু দ্রুতই পিছিয়ে এলুম। ছায়াও ঠিক সেই গতিতে সরছে। মনে হলো মাথা থেকে শির দ্বারা বেয়ে কে যেন বরফ জল ঢেলে দিচ্ছে। পায়ে আর একটু বল নেই, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। কিন্তু যেতেই হবে এখান থেকে। কে জানে,
হয়তো এখনই ওই পদার্থটা আমার ওপর পড়ে আমাকে আচ্ছন্ন করে দেবে, চিরকালের মতো নড়াচড়া বন্ধ হয়ে যাবে। আহ, মনে পড়েছে, মনে পড়েছে, এই ইষ্টমন্ত্রটা মনে পড়ে গেছে। মা, মা বাঁচাও, মা রক্ষা করো। একটু যেন পায়ে জোর এলো, কিন্তু পিছু হটতে হটতে এ কোথায় এসে পড়েছি? ওপরের সিঁড়ি তো ওদিকটায়। তখন আর ভাববার সময় নেই। টলতে টলতে, হাতটাতে হাতটাতে 2 বছরের শিশুর মতো দৌড়তে লাগলুম সোজা ফটকের দিকে। কি সর্বনাশ! ছায়াটাও সঙ্গে সঙ্গে আসে যে। আমিও যত জোরে দৌড়াই, ওটাও তত জোরে চলে। সেই আমাকে ঘিরে আছে অশরীরী বা শরীরী কোনো ছায়া। অনেক দিন আগে এক মার্কিন ছায়াছবিতে প্রকাণ্ড ভ্যাম্পায়ার বা রক্তচোষা বাদুড় দেখেছিলুম। তেমনই কোনো ভ্যাম্পায়ার আমাকে তাক করছে না তো? অস্ফুট একটা আর্তনাদ করে যেন ঠিকরে ফটকের বাইরে রাস্তায় এসে পড়লুম। আহ, কি শান্তি! ছায়াটা আর নেই। আমাদের বাড়ির ঠিক পাশেই এক মুসলমান দোকান ছিল। তামাক, টিকিয়া, পাতা, কাঠ, কাঠ কয়লা, কিছু মাটির বাসন, এমনি রকমারি জিনিস বিক্রি করত। সন্ধেবেলা খদ্দের বিশেষ থাকতো না বলে দোকানের সামনে খাটিয়াটি পেতে বসে গুড়গুড়িতে তামাক টানত। তখন আর আমার এক মুহূর্ত দাঁড়াবার অবস্থা নেই, চলবার শক্তি তো নেই। কোনো মতে এসে ধপাস করে বসে পড়লুম সেই বুড়োরিরই 4 পায়ের এক ধারে। বৃদ্ধ কিন্তু কিছুমাত্র বিস্মিত হল না, বরং সস্নেহ সহানুভূতির সুরেই বলল, কেউ বাবুজি, डर लग गया क्या? हाँ बड़े मियाँ, बहुत। जरा जरा पानी पिलाएगा? जी हाँ, बहुत खुशी से। लेकिन बाबूजी मैं मुसलमान हूँ। उसमें क्या, पानी का भी धर्म है? কোনো মতে বলি, গলা এমন শুকিয়ে গেছে যে কথা কোয়াও যাচ্ছে না। বদনা নয়, ঝকঝকে মাজা লোটাতেই জল এনে খাওয়ালো বড় মিয়া। তারপর পাশে বসে বলল, बाबूजी आपका बहुत तंदुरुस्ती है। आपके पहले और कोई एक रोज भी हुआ ठहराने नहीं सका। लेकिन बात क्या है बड़ो मियाँ, वो कोठी में कोई दानो है क्या? जरूर, ये बात तो सब कोई जानता है। कोई कोई परदेशी को भी ले लेता बेचारे, लेकिन हिया को कोई आदमी रात में वो फाटक के अंदर नहीं जाएगा। सच बाबूजी। ততক্ষণে একটু সুস্থ হয়েছি। বড় মিয়াকে চেপে ধরলুম, ব্যাপারটা কি জানা দরকার। বড় মিয়া মুহূর্ত কয়েক নিঃশব্দে গুড়গুড়িতে টান দেবার পর সেটা নামিয়ে রেখে যা বললেন তা হচ্ছে এই। বহুদিন আগে যখন নীলকুঠির সাহেব এ বাড়িতে থাকত, তখনকার ঘটনা। তখন এই আসগর মিয়া খুব শিশু, এখন ওর 4-20 বয়স হয়েছে। ঘটনাটা তিনি শুনেছেন তার বাপজানের কাছ থেকে। সাহেব বড় মাতাল ছিল আর দুর্দান্ত বদমেজাজি। ওর জোরু বিরক্ত হয়ে একদিন ছেলে মেয়ে নিয়ে বিলাত চলে গিয়েছিল আর ফেরেনি। সাহেব একাই থাকত। মাঝে মাঝে নাচওয়ালি আনাতো 2-1টা, কিংবা রেন্ডি। সারা রাত হল্লা করত। একবার কার মুখে প্রশংসা শুনে লখনৌ থেকে আনালো জহুরাবাইকে। জহুরাবাই অনেক সাধ্য সাধনায় দৈনিক 1000 টাকার করারে এলো 3 দিনের জন্য। প্রথম দিনটা গেল, দ্বিতীয় দিনে সাহেব ওর দিকে হাত বাড়ালো। জহুরাবাই পিছিয়ে গিয়ে বলল, খবরদার সাহেব, আমি সে নাচওয়ালি নই। নাচ দেখাবারই কথা আমার সঙ্গে, অন্য কোনো কথা নেই। সাহেব বলল, বেশ, সে কথা এখন হোক, কত টাকা চাই? জহুরা বলল, 10,000 টাকা দিলেও না, তার জন্য অন্য মেয়ে মানুষ আছে, তাদের আনিয়ে নাও। তারপর সাধ্য সাধনা,
সাহেব চেক বই এনে বলল, বলো কত টাকা দিতে হবে। জহুরাবাই অচল অটল, তার সঙ্গে যেটুকু কথা আছে তার বেশি সে পারবে না। তৃতীয় দিনে সাহেব ওই যে বাঁধানো চত্বরটা, ওইখানে নাচের মজলিস বসালো। দর্শক একা সাহেব। ফটক সন্ধ্যা থেকে বন্ধ হয়ে গেছে, কেউ আসতে পারবে না। বসে বসে নাচ দেখছে আর বোতলের পর বোতল মদ খাচ্ছে। শেষে রাত 12টার সময় জহুরাবাই হাতজোড় করে ছুটি চাইল। সাহেব অকস্মাৎ দুহাতে দুটো পিস্তল বার করল, বলল, হুম, কন্ট্রাক্ট ইজ কন্ট্রাক্ট। 3 রাত তোমার নাচবার কথা, কোনো সময়ের হিসেব তো ছিল না। আজ সারা রাত তোমাকে নাচতে হবে। কাক ডাকলে তবে ছুটি। থেমেছ কি গুলি করব। ওদের মুখ শুকিয়ে উঠল, কিন্তু অতিরিক্ত মদ্যপানে সাহেবের চোখ দুটো লাল, মুখখানা দানবের মতো বিভৎস হয়ে উঠেছে। হাতে গুলি ঠাসা পিস্তল। কারুরই থামতে সাহস হলো না। বাইজিও নেচে যায়, তবলাচি সারেঙ্গিও বাজিয়ে যায়, আর একাগ্র উগ্র দৃষ্টিতে স্থির হয়ে বসে সেই নাচ দেখে সাহেব, হাতে সেই উদ্যত পিস্তল। একবার ক্লান্তিতে পা আপনিই থেমে গিয়েছিল। সাহেব সঙ্গে সঙ্গে এমন গুলি ছুড়ল, একটা বাইজির কানের কেরাপাত নিয়ে চলে গেল, আরেকটা গেল সারেঙ্গির টুপি ফুটো করে। হাহা করে হেসে উঠল সাহেব পিশাচের মতো। চালাও চালাও, নইলে বুঝেছে তো আমার হাতের টিপ। গুলি ঠাসা আছে পিস্তলে, মদ খেলে আমার হাতের টিপ খোলে ভালো। আবারও সেই হাহা হাসি। অগত্যা নাচতে হয়। অবশেষে সত্যি মাথার উপর কাক ডেকে উঠতে সাহেব উঠে দাঁড়ালো। বাইজিও থামল, কিন্তু এতক্ষণ যেন কিসের ঘোরে নাচছিল, থামার সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ে গেল। একেবারে খতম। ওই অবস্থা দেখেও কিন্তু সারেঙ্গি তবলচিরার দাঁড়ায়নি, সোজা উঠে পাঁচিল টপকে পথে নেমে দৌড়ে পালিয়েছিল, একদম স্টেশন। তখনও আলো ফোটবার একটু দেরি ছিল। সাহেবের হুকুমে সাহেবের মগ আবদালি ওইখানে মাটি দিয়ে দিল মেয়েটাকে। এই পর্যন্ত বলে বড় মিয়া থামল। আমি বললুম, তারপর? তারপর আর কি, কথাটা নিয়ে কানাঘুষো আরম্ভ হলো। পুলিশে খবর নিতে শুরু করলো। বেগতিক দেখে সাহেব একদিন গলায় ওই পিস্তলটা লাগিয়েই আত্মহত্যা করল। তারপর অনেকদিন বাড়ি খালি পড়েছিল, 50-60 বছর। বাড়িঘর ভেঙে পড়ে গেল, গাছপালা বন জঙ্গলে ঢেকে গেল সবটা। তারপর এলো ওই গালিচাওয়ালা ডানকার্ক সাহেব। সেও সব মানত না, জলের দামে জমিটা কিনে নতুন করে সবটা তৈরি করালো, মনের মতো করে সাজিয়ে নিজে এসে উঠল। কিন্তু কিছুদিন পরেই মেম সাহেব আর টিকতে পারল না, নানা রকম উপদ্রব হতে লাগলো। মেম সাহেব পাদ্রি আনালো, কত ভজন গানটান হলো, কিন্তু কিছুতে কিছু না। শেষে সাহেব মেমে ভীষণ ঝগড়া। সাহেব বলে, মানুষকে কখনো ভয় করলুম না, ভূতকে ভয় করব? নেভার। মেম বলল, তুমি থাকো তবে, আমি চললুম। মেম সাহেব চলে গেল বাপের বাড়ি মুজফ্ফরপুরে। ব্যাস, হলো ভূকম্প, সব শেষ হয়ে গেল। সাহেবও সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেল। সেই থেকে পড়ে আছে বাবুজি, কে বাস করবে এখানে? অজান্তে কেউ যদি ভাড়া নেয়, 1 রাত পরেই পালায়। এই যে আপনিই দেখলুম 3-4 দিন কাটালেন, কিন্তু আর থাকবেন না হুজুর। ভালোই ভালোই কালই চলে যান অন্য কোথাও, বাড়ির অভাব কি? হরিদাস বাজার করে ফিরেছে তখন, তাকেও ডেকে আজগর মিয়া সদুপদেশ দিয়ে দিলেন। হরিদাস আমার মুখে সব ঘটনা শুনে বলল, কোনো মতে রাতটা এই পথেই কাটাবো মামা, ও বাড়ি আর ঢুকছি নে আমি।
কাল সকালে অন্য বাড়ি দেখে মালপত্র নিয়ে চলে যাওয়া যাবে। অতি কষ্টে বুঝিয়ে তাদের নিয়ে বাড়িতে ঢুকলুম, কিন্তু সেদিন সারা রাত কারোরই ঘুম হলো না। গল্পের সুর চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি ছোট গল্প ছায়ার মায়া। আর এতক্ষণ গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর। আপনারা যারা গল্পের সুর চ্যানেলের গল্প নতুন শুনছেন, আপনাদের সুবিধার্থে একটি বিনীত অনুরোধ, যদি আপনারা আরও এমন গল্প শুনতে চান তবে নিচে সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে রাখুন ও একটি লাইক করে রাখুন। এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে। আর পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন, যাতে নতুন কোনো গল্প দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সবসময় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনা রইল।